জন্য দুগা জমি তোর দেশের মাটিতে তুই পেলি না, এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে। অর্থাৎ সমাধিটা যে ভারতবর্ষের মাটিতে হলো না, এই শেষ দুঃখটা নিয়ে তিনি আত্মবিসর্জন করেছিলেন। দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনা স্বাধীনতা আন্দোলনের প্রথম দীপান্তর, স্বাধীনতা আন্দোলনের প্রথম কালাপানি। স্বাধীনতা আন্দোলনের প্রথম কালাপানি হয় মৌলভী আলাউদ্দিনের 1858 সালের 24শে জানুয়ারি আন্দামানে তাকে দ্বীপান্তরিত করা হয়। কারণ হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যে নিজাম কেন সিপাহী বিদ্রোহে যোগ দেয়নি, তাকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হলো। 1865-তে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর তৃতীয় ঘটনা, দেশ স্বাধীন হওয়ার পরে যখন কাশ্মীর পাকিস্তান আক্রমণ করেছে, কাশ্মীর সেনা পাঠিয়ে দখলের চেষ্টা করছে পাকিস্তান, তখন নৌসেনার সীমান্তে, জম্মু কাশ্মীরের নৌসেনার সীমান্তে যে মানুষটি ভারতের সীমা রক্ষায় প্রথম শহীদ হলেন, আত্মদান করলেন, তার নাম ব্রিগেডিয়ার উসমান। 3রা জুলাই 1948-এ তার শাহাদাত হলো, তার সমাধি হলো। সেই দেশে, যে দেশে 42-এর আন্দোলনের সময় দামোদর বিনায়ক সাভারকর বলছেন, তোমরা সেনাবাহিনীতে যোগ দাও, ব্রিটিশকে সাহায্য করো, যে মানুষটি 4 বার চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে মুক্তি নিল, তার উত্তর শরীরে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বাহাদুর শাহ জাফর, ব্রিগেডিয়ার উসমান, মৌলভী আলাউদ্দিনদের উত্তরসূরিদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। ইতিহাসটা বদলে দেওয়ার চেষ্টা চলছে, ইতিহাসটাকে বদলে দেওয়ার চেষ্টা চলছে। কারণ যে ইতিহাসটা মূল স্রোতের কথা বলে, সেই ইতিহাসে তো কোনো দাগ রেখে যেতে পারেনি কেউ। পাকিস্তানের এক ঐতিহাসিককে বলা হয়েছিল যে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের উপর একটা ইতিহাস লিখুন, বাচ্চাদের পড়াতে হবে। উনি বলছেন সাংবাদিককে আলোচনায়, ইতিহাসটা লিখবো কি করে? না তো এদের স্বাধীনতা আন্দোলনের কোনো ইতিহাস আছে, না কোনো জেল খাটার ইতিহাস আছে, লিখবোটা কি? আমি কিছু লিখতে পারছি না, কি লিখবো? তো সেই একটা দল এখন শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে রাষ্ট্রনেতা খোঁজার চেষ্টা করছে। আজকের আনন্দবাজারে আছে, আজকের আনন্দবাজারে দেখবেন সুচেতা মহাজন একটা নিবন্ধ লিখেছেন কদিন আগে। আমি লিখেছিলাম উত্তরবঙ্গ সংবাদে, একটু গা বাঁচিয়ে লিখেছিলাম শুধু, যে শ্যামাপ্রসাদকে না এনে দেশভাগের ইতিহাস থেকে লেখা যায়। বিস্তারিত আলোচনায় যাব না, কারণ অনুরোধ করবো আজকে ওনার লেখাটা পড়লে প্রকৃত তথ্যটা চোখের সামনে ফুটে উঠবে। কিন্তু যে কথাটা আপনাদের বলা প্রয়োজন বা বোঝা প্রয়োজন, দেশ ভাগের দুটো ডাইমেনশন আছে, দেশ ভাগের দুটো দিক আছে। একটা দিক হলো দেশ ভাগ, আরেকটা দিক হলো বাংলা এবং পাঞ্জাব ভাগ। দেশ ভাগ করেছেন জিন্না, দেশ ভাগ করেছেন জিন্না, বাংলা আর পাঞ্জাব ভাগ করেছেন সর্দার প্যাটেল এবং নেহেরু। কেন? জিন্না দাবি করলেন আমার পশ্চিমের 4টে প্রদেশ আর পূর্বের 2টো প্রদেশ, এই 6টা প্রদেশ দিয়ে পাকিস্তান করতে হবে। কংগ্রেস যখন দেখলো বিভাজন অবশ্যম্ভাবী, দেশ ভাগ আটকানো যাবে না, তখন সর্দার প্যাটেল, পণ্ডিত নেহেরু বললেন, তাহলে পাঞ্জাব এবং বাংলায় যারা সংখ্যালঘু হিন্দু, তাদের নিরাপত্তার প্রয়োজনে
তাদেরকে আশ্রয় দেওয়ার প্রয়োজনে এই দুটো প্রদেশকেও ভাগ করতে হবে। দিল্লিতে সিদ্ধান্ত হলো 1947-এর 3রা জুন 1947-এর 3রা জুন কংগ্রেস মেনে নিল পার্টিশন ছাড়া বিকল্প নেই। 15ই জুন এআইসিসির অধিবেশনে পাশ করা হলো যে আমরা পার্টিশন মেনে নিচ্ছি। আর 20শে জুন পাঞ্জাব অ্যাসেম্বলি এবং পশ্চিম বাংলার অ্যাসেম্বলি 46-এ যে ভোট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দুটো অ্যাসেম্বলিকে বলা হলো সদস্যদের, যারা বিভাজন চান তারা একদিকে, যারা চান না তারা একদিকে। মুসলিম লীগ বিভাজনের বিরুদ্ধে রইল, কংগ্রেস তপশিলি তারা রইলেন বিভাজনের পক্ষে। তার ফলশ্রুতিতে পার্টিশন এবং তার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব। হিন্দু মহাসভার সদস্য সংখ্যা কত? যে 86 জন বিভাজনের পক্ষে রইলেন, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, শ্যামকিশোর রায় সহ সিপিএম কমিউনিস্ট পার্টির 3 জন অ্যাসেম্বলির মেম্বার, সেখানে হিন্দু মহাসভার সদস্য 1 জন। 86 জনের মধ্যে 1 জন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো তিনি না থাকলে কি পার্টিশনটা হতো না? এবং তিনি একা জিতে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে। কিভাবে জিতলেন? কংগ্রেস কোনো প্রার্থী দিল না। কংগ্রেস কোনো প্রার্থী না দেওয়াতে তিনি জয়ী হলেন। তিনি বিভাজনের পক্ষে আরো 85 জন লোকের সাথে বসলেন। আজকে তারকেশ্বরে এসে মোদী তাকে বিভাজনের নেতা, পশ্চিম বাংলার রক্ষক, পশ্চিম বাংলায় তার 125 ফুট স্ট্যাচু হওয়া উচিত, এইসব কর্মসূচি আমাদেরকে শুনতে হচ্ছে। এই সমস্ত কর্মসূচি আমাদেরকে শুনতে হচ্ছে। ইতিহাসটাকে বদলে দেওয়ার চেষ্টা চলছে। দেখবেন আজকাল বলে স্বাধীনতা তো লড়ে পাইনি, এ তো ক্ষমতা হস্তান্তর হয়েছে, ট্রান্সফার অফ পাওয়ার। আমরা লড়ে নিই, আমাদের দিয়ে গেছে ব্রিটিশ। এই গল্পটা বলার চেষ্টা এই জন্য হচ্ছে তাই যেভাবে কংগ্রেসটাকে দেখেছি, যেভাবে কংগ্রেসটাকে বুঝতে চেয়েছি, আজকেও কেউ যদি বলে আমাকে কংগ্রেসের ইতিহাসের উপর একটা বই দিন, সম্ভবত প্রদেশ কংগ্রেস দিতে পারবে না। অমিত ভট্টাচার্যের পারার কোনো কথা নেই। ইতিহাস একটা আছে, যে ইতিহাসটা ছিল বলেই আমরা আছি, যুক্ত হয়ে আছি। তার সাথে একটু পরিচয় হওয়া দরকার, তার সাথে একটু ধ্যান ধারণা তৈরি হওয়া দরকার। কারণ যারা ক্ষমতায় এসেছে তাদের দেখে দুটো আন্তর্জাতিক সংস্থা, একটা আমেরিকার ফ্রিডম হাউস আর একটা সুইডেনের ভিটেম ইনস্টিটিউট, দুটো আন্তর্জাতিক সংস্থা বলছে এই সরকারকে দেখে। ফ্রিডম হাউস বলছে ইন্ডিয়া ইজ পার্শিয়ালি ফ্রি, ভারত আংশিকভাবে স্বাধীন। আর সুইডেনের ভিটেম ইনস্টিটিউট বলছে ইন্ডিয়া ইজ আন্ডার ইলেকট্রাল ডেমোক্রেসি, নির্বাচিত স্বৈরতান্ত্রিক শাসনে আছে ভারতবর্ষ। একটা গল্প শুনছেন না আজকাল, ডাবল ইঞ্জিন। ডাবল ইঞ্জিন মানে কি? কেন্দ্রে আমি, রাজ্যেও আমি। তাহলে আবাস যোজনার হিসেবের দরকার নেই, তাহলে মানরেগার হিসেবের দরকার নেই, তাহলে পুরনো কোনো হিসেব লাগবে না, নতুন করে আমি তোমায় দিচ্ছি। অর্থাৎ তুমি থাকলেই দেব,
অন্যেরা থাকলে দেব না। ভারতবর্ষের যে কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংবিধান যেটা নিশ্চিত করেছে, তাকে দলিত করা হচ্ছে, তাকে উপেক্ষা করা হচ্ছে। আজকে দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী বিধানসভায় বলছে প্রধানদের আর্থিক ক্ষমতা আমরা নিয়ে আমলাদের হাতে তুলে দিচ্ছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে দিচ্ছি, কারণ প্রধানরা দুর্নীতির সাথে যুক্ত। আজকের উত্তরবঙ্গ সংবাদে আছে 20 জন প্রধান ইস্তফা দিয়েছে। সবাই কি চোর? সবাই কি দুর্নীতিগ্রস্ত? চাপ সৃষ্টি করে যেমন করে প্রণয়িতাকে চুলের মুঠি ধরে থানার সামনে, পুলিশের সামনে অত্যাচার করা হয়েছে, তেমনি ভাবে মহিলা প্রধানদেরকে ভয় দেখিয়ে একটা নিরাপত্তার অভাবের পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। কারণ এই বিকেন্দ্রীকৃত গণতন্ত্র থাকুক, এটা তাদের ইচ্ছে নয়। আস্তে আস্তে তাই গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হচ্ছে, এবং এই যে গণতন্ত্রটা একটা লড়াইয়ের ইতিহাসের ফলশ্রুতি, সেটাকেও নেগেট করার চেষ্টা হচ্ছে, সেটাকেও বদলে দেওয়ার চেষ্টা। আমরা প্রদেশ কংগ্রেস থেকে এসআইআর নিয়ে মামলা করা হয়েছে এবং দাবি জানানো হয়েছে 13টা নয়, 42টা ট্রাইব্যুনাল করতে হবে, জেলায় ট্রাইব্যুনাল থাকতে হবে, প্রয়োজনে ব্লক স্তরে ট্রাইব্যুনাল থাকতে হবে, যাতে করে মানুষ তার কথাটাকে বলে একটা জবাব নিয়ে আসতে পারে। 25শে আগস্ট তারিখ আছে। যদি এই দাবি আদালতের মান্যতা পায় এবং না পায়, কংগ্রেস কিন্তু ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে এবং প্রদেশ স্তরে আইনি সহায়তা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের কাছে একটা কথা অত খুলে না বললেও বলতে চাই, কারা আজকে আক্রান্ত সেটা বুঝতে আমাদের অসুবিধা নেই, আমরা তাদের পাশে আছি। এই জন্য নয় যে তারা আমাদের ভোট দেবে বা ভোট দিয়েছে, তাদের পাশে এই জন্য আছি, তাদেরই পূর্বসূরি কখনো আশফাক উল্লাহ, রামপ্রসাদ বিসমিলের সাথে একসাথে ফাঁসি কাটে চলেছে, তাদের পাশে এই জন্য আছি। কখনো তাদের পূর্বসূরি মির্জা মুনির যে হুকুমচাঁদ জৈনের সাথে 1858 সালের 19শে জানুয়ারি একসাথে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে, তাদের পাশে এই জন্য আছে। তাদের পূর্বসূরি আহমেদ আলী খান 1858 সালের 2রা জানুয়ারি নাহার সিং এর সাথে চাঁদনি চকে একসাথে ফাঁসির মঞ্চে জীবন দান করেছে। তাই তাদের অবদানকে, তাদের স্যাক্রিফাইসকে, তাদের কুরবানিকে সম্মান জানাতেই তাদের উত্তরসূরিদের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, অপহরণ না হয়। আপনারা নিশ্চয়ই স্মরণ করবেন আমাদের নেতা রাহুল গান্ধী সাম্প্রতিককালে প্রচারে সংবিধানটাকে সবসময় রেখে বলেছেন এই সংবিধান রক্ষার লড়াই। কোন সংবিধান? যে সংবিধান দেশের সমস্ত মানুষকে সমান রাজনৈতিক অধিকার দিয়েছে, যে সংবিধান পৃথিবীর কাছে অত্যন্ত পবিত্র এক সেকুলার সংবিধান হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেই সংবিধান আজকে তাকে বদলাবার চেষ্টা চলছে। আপনারা জানেন কিনা জানি না, বেনারসে একটা হিন্দু সংসদ হয়েছিল, সেই হিন্দু সংসদে একটা বিকল্প সংবিধান রচিত হয়েছে।
সেই বিকল্প সংবিধানে অনুপ্রেরণা কোথা থেকে এসছে? সেই বিকল্প সংবিধানের অনুপ্রেরণা এসছে মাধবরাও গোলওয়ালকার গুরুজি, আরএসএসের আইডিওলগ, তাত্ত্বিক নেতা, যিনি দুটি বই লিখে গেছেন। একটার নাম বাঞ্চ অফ থটস, আরেকটার নাম উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড। তাতে বলছেন মুসলমানরা থাকতে পারে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে, তাদেরকে ভোটাধিকারও দেওয়া যাবে না। গোলওয়ালকারের উক্তি বেনারসের বিকল্প সংবিধান আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, সামঞ্জস্য দেখতে পাচ্ছেন? সামঞ্জস্য দেখতে পাচ্ছেন? আজকে সেই রাস্তায় যখন হাঁটছে তখন প্রতিবাদের আওয়াজ উঠছে। প্রতিবাদের আওয়াজ উঠছে বলেই আমরা 67 সালে যখন নকশালবাড়ির আগুন জ্বলছে, মেধাবী ছাত্র ছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে বিপ্লবের স্বপ্ন দেখছে, তখন এক গণসঙ্গীত শিল্পী একবার বিধায়ক হয়েছিলেন, তার নাম অজিত পান্ডে। তিনি একটা গান গাইতেন, মঞ্চে মঞ্চে গান গাইতেন, কৃষ্ণকে কি কংস কারায় বেঁধে রাখা যায়, কৃষ্ণকে কি কংস কারায় বেঁধে রাখা যায়, ও যে মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ সবাই গোঠে বাঁশি বাজায়। সেই লক্ষ কৃষ্ণ দিল্লির বুকে 20শে জুলাই দেখিয়ে দিয়েছে যে গোনা যায় না কত কালো মাথা। পুরো কনট প্লেসটা দখল হয়ে গেল, পুরো দিল্লি কালো মাথায় ভরে গেল। তার ফলশ্রুতিতে বম্বে, তার ফলশ্রুতিতে পাটনা, তার ফলশ্রুতিতে কলকাতা। মানুষ দেখতে পাচ্ছে যে কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি করে ভোটার তালিকা বদলাতে পারো, কিন্তু যে ক্ষোভের আগুন ধিকি ধিকি করে জ্বলছে তা তোমাকে পুড়িয়ে ছাড়বে, এটা আজকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সোনিয়াজির একটি লেখা অমর্ত্য শেয়ার করেছিল গ্রুপে, যেখানে বলেছেন 10 বছরে 152 বার কোশ্চেন আউট হয়েছে। কত সংখ্যক ছেলে মেয়ে তারে ক্ষতিগ্রস্ত, শুধু হিসেব করে দেখুন। 1 কোটির উপরে ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত, এবং 1 কোটির উপরে ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তত সংখ্যক অভিভাবক। তাই ভয় দেখি গুন্ডা দমন আইন এনে, আমি শহীদ মিনারের মাঠে বলেছিলাম যে বার্মাতে যখন আং সান সুচি সামরিক জুন্টার বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে লীগ ফর ডেমোক্রেসির মিছিল নিয়ে এগোচ্ছে, একজন সামরিক শাসক, একজন মিলিটারি সেনা বন্দুক উঁচিয়ে, রাইফেল উঁচিয়ে বলছেন আর এক পায়ে বলে আমি গুলি করতে বাধ্য হব। আং সান সুচি পেছন ফিরে অনুগামীদের বলছে, কমরেড, let us be thankful to this army officer because he is giving us the opportunity of proving our bravery. আসুন এই সেনানায়ককে আমরা ধন্যবাদ জানাই, আমাদের সাহসিকতার পরীক্ষা দেবার সুযোগ করে দিচ্ছে এগুলো। এবং সেই সেনা তার রাইফেলটাকে মাটিতে নিচে নামিয়ে রাখতে বাধ্য হলো, মিছিল এগিয়ে গেল। তো আমরা বলছি যে গুন্ডা দমন আইন করে আপনারা সুযোগ করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। কারণ এরকমই একটা আইন এসেছিল 1919 সালে।
রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট আর এই গুন্ডা দমন আইনে কোনো তফাৎ নেই। রাওলাট অ্যাক্টে বলা হয়েছিল কারণ 1905 থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, যারা বলে হাত পেতে স্বাধীনতা নিয়েছি, কারণ তারা বলেন যে 1905-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, এই সাংবিধানিক সংস্কারের ভেতর দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তারা ভুলে যান যে হোম রুল লীগ 1914 থেকে 18 পর্যন্ত দেশটা কাঁপিয়েছিল বলে 1919-এর আইন। তারা ভুলে যান 1930-এ মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ হয়েছিল বলে 1935-এর আইন। তারা ভুলে যান 1942-এ ভারত ছাড়ো হয়েছিল বলে 1947-এর স্বাধীন। তারা ভুলে যান 1944-এ মণিপুরের ময়নাঙে নেতাজির পদধ্বনি শোনা গিয়েছিল বলে 47-এর স্বাধীনতা। তারা ভুলে যান 1946-এ নৌ বিদ্রোহ হয়েছিল বলেই 47-এর স্বাধীনতা। তারা গল্পটা ঘুরিয়ে রেখে। তাই আমি বলি, যে আইন মোহনদাস করমচাঁদ গান্ধীতে পরিণত করল, যে আইনকে কেন্দ্র করে গান্ধীর প্রথম দেশব্যাপী আন্দোলন সত্যাগ্রহ 1919 সালের 6 এপ্রিল, যার ফলশ্রুতিতে জালিয়ানওয়ালাবাগ, যার প্রতিবাদে 1920 অসহযোগ, এবং তার থেকেই আস্তে আস্তে বৈপ্লবিক সত্তার জন্ম। এই আইন আপনি এনেছেন, এই আইন আপনি এনেছেন, আমাদের প্রমাণ করার সুযোগ দিয়েছেন যে আমরা সত্যিকারের গান্ধীর উত্তরসূরি। এই আইনের বিরুদ্ধে রাজপথে লড়াই করে প্রমাণ করব গান্ধী আজকেও প্রাসঙ্গিক। প্রমাণ করব আমরা। সামনে লড়াই কোথায় লড়বেন? সামনের লড়াই লড়তে হবে 2028-এর পঞ্চায়েত নির্বাচনে। কমল গুহ ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা। কমল গুহ বলতেন, রাক্ষসের প্রাণটা যেমন ভোমরায় ছিল, বামফ্রন্টের প্রাণটাও আছে পঞ্চায়েত। পঞ্চায়েত ছিল বলে 34 বছর শাসন করেছে, পঞ্চায়েত ছিল বলে 15 বছর দিদি শাসন করেছে। আর পঞ্চায়েত নিতে পারলেই এই অপশাসনকে মুক্ত থেকে দেশকে মুক্ত করা যাবে, রাজ্যকে মুক্ত করা যাবে। এখন থেকে প্রস্তুতি নিন। যে অধিকার হরণের কর্মসূচি শুরু হয়েছে, আস্তে আস্তে সেখানে জনমত গড়ে তুলুন। জেলা কংগ্রেসকে অনুরোধ করব, ঘোষণা করুন 2027-এর মে মাসে জেলায় যে 80টি পঞ্চায়েত আছে, সেই 80টি পঞ্চায়েতে গ্রাম সংসদে সভা করতে হবে। এই দাবি নিয়ে কংগ্রেস মাঠে নামবে। লড়াইয়ের প্রয়োজন নেই, সংঘর্ষের প্রয়োজন নেই। শুধু গ্রামের মানুষকে বলতে হবে সংসদে চলো। রাজীব গান্ধীর এত বড় একটা বৈপ্লবিক কর্মসূচি, এত বড় একটা বৈপ্লবিক স্লোগান, এর চেয়ে বড় বৈপ্লবিক স্লোগান হতে পারে না। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নল ক্ষমতার উৎস, তার চেয়েও অনেক বেশি বৈপ্লবিক স্লোগান পাওয়ার টু দি পিপল। জনতার হাতে ক্ষমতা। এই জনতার হাতে ক্ষমতা তুলে দিতে যে গ্রাম সংসদ, যেখানে জনতা শুধু ভোটার নয়, জনতা স্টেক হোল্ডার, বছরে দুবার তার অধিকার, কি এলো কি গেল কি খরচ হলো বলতে হবে। দরজাটা বন্ধ হয়ে আছে, দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কড়া নাড়তে হবে, খুলতে হবে। এই কর্মসূচি গ্রহণ করুন। আমাদের দরকার নেই গড়ালবাড়ির জাকির এলো কিনা,
আমাদের দরকার নেই অন্নকান্ত এলো কিনা, আমাদের দরকার নেই খগেশ্বর এলো কিনা, আমাদের দরকার নেই পরিচিত মুখগুলো এলো কিনা। এই যে অসংখ্য মুখ এখানে বসে আছে, তাদের উপরেই ভরসা করে কে জানতো অভিজিৎ জীবকে, কে জানতো আশুতোষ রামকাকে, কে জানতো সৌরভ দাসকে। আন্দোলন তো মানুষকে তৈরি করে, আন্দোলন তো নেতৃত্বকে জন্ম দেয়। আমি আশা করব আপনাদের মধ্য থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, আপনাদের মধ্য থেকে পঞ্চায়েতকে কেন্দ্র করে নতুন কংগ্রেস গড়ে উঠবে। 1984 সালে যখন লোকসভায় গিয়েছিলাম, রাজ্যসভায় গিয়েছিলাম, 1984 সালে যখন রাজ্যসভায় গিয়েছিলাম, আমার বয়স 35, আমার বয়স 35। আমি রাজ্যসভায় গিয়েছিলাম। আমি যে প্রথম বক্তৃতাটা করি, যেটাকে মেডেন স্পিচ বলা হয়, সেই বক্তৃতাটা যখন শেষ করছি, তখন টেনিসনের কবিতার একটি লাইন দিয়ে শেষ করেছিলাম। টেনিসনের কবিতা বলছে, টেনিসনের যে রিভার কবিতায় বলছে, men may come and men may go, but I go on forever. মানুষ আসবে, মানুষ যাবে, আমি বরাবর বইতে থাকবো। কংগ্রেস তেমনি টেনিসনের সেই নদীর মতো ভারতবর্ষের বুকে যতদিন মন্দিরের ঘণ্টা ধ্বনি থাকবে, কংগ্রেস থাকবে। ভারতবর্ষের বুকে যতদিন মসজিদের আজান ধ্বনি থাকবে, কংগ্রেস থাকবে। ভারতবর্ষের বুকে যতদিন গির্জার ডিংডং বেল শোনা যাবে, ততদিন কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। যতদিন গঙ্গা গোদাবরী দিয়ে জল প্রবাহিত হবে, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার। যাও ওটা দিয়ে আসো।